নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অধিবেশনের রিসার্চ পেপার প্রেজেন্টেশন হবে। বিষয়বস্তু হলো গুরু শিষ্যের সর্বকালীন অবস্থান শিক্ষা ব্যবস্থায়। এই বিষয়ে যে উপস্থাপনা করবেন তিনি হলেন গৌতম পাল। তিনি রিসার্চ স্কলার সংস্কৃত বিভাগের। বর্তমানে তিনি অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে সিকামস্কিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। আমি গৌতম পালকে অনুরোধ করছি আজকের বক্তব্য শুরু করার জন্য। নমস্কার। নমস্কার। শোনা যাচ্ছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মোদক ট্রেনার একাডেমিকে আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা ও প্রণাম জানাই অধ্যাপক আচার্য আমার শিক্ষক ডক্টর নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে এবং এখানে উপস্থিত ব্যক্তিবর্গকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। আমার বিষয় গুরু শিষ্যের সর্বকালীন অবস্থান শিক্ষা ব্যবস্থায়। গুরু শব্দের উল্লেখ থাকলেও পর্যায়বাচী আচার্য, শিক্ষক প্রভৃতি গৃহীত হতে পারে। তাই পর্যায়বাচিতে দৃষ্টি না দিয়ে গুরু শব্দের অর্থ পরামর্শদাতা, পথ প্রদর্শক, বিশেষজ্ঞ অথবা নির্দিষ্ট জ্ঞান বা ক্ষেত্রের প্রদাতাকে বুঝি। গুরু শিষ্যের জীবনের সম্পূর্ণতা প্রদান করেন। জীবজগতে মানব জীবন অতি উৎকৃষ্ট, অসীম সম্ভাবনাময় এই জীবনের সার্থকতায় চাই উদ্যম, উৎসাহ, প্রেরণা ও অধ্যবসায়। এদের পরম সাহচর্য জীবনে আনে সাফল্য। মানব জীবনের লক্ষ্য ইন্দ্রিয় সুখ নয়, জ্ঞান লাভই মুক্তি ও শক্তি। তাই জ্ঞান লাভ সমুদয় প্রাণীর লক্ষ্য। সেই জ্ঞান লাভ মার্গ অপরোক্ষ অনুভব সম্পন্ন গুরু বা আচার্যই মাত্র অবগত। গুরু শব্দটি শত নিজের অর্থ প্রকাশক। কেননা প্রথমত গু এবং রু এই অক্ষর দুটি কোনো ব্যাকরণগত নিয়মের অপেক্ষা না করে নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে। গু অর্থে অন্ধকার, রু অর্থে তার নিরোধ। সুতরাং গুরু অর্থে অন্ধকার রূপ তিমির হারি। ভারতীয় লোক সমাজে গুরু শব্দটি অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। গুরু সাধারণত তিন প্রকারের বলা হয়। প্রথম শ্রেণীর গুরু হলেন জন্মদাতা, পিতামাতা। আবার দ্বিতীয় শ্রেণীর গুরু হলেন যিনি আমাদের শিক্ষাদান করেন, অর্থাৎ শিক্ষাদাতা গুরু। এই দ্বিতীয় প্রকার গুরুকে বলা হয় শিক্ষাগুরু। আরো এক শ্রেণীর গুরু আছেন যিনি আমাদের আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু নামে পরিচিত, যিনি ব্রহ্মবিদ্যার জ্ঞান প্রদান করেন। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গুরু শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত গুড় ধাতু থেকে, যার তাৎপর্য হলো যিনি সেই বিষয়ের জ্ঞাতা বা জ্ঞানী, সেই বিষয়ে আমাদের মার্গ প্রদর্শনে সক্ষম এবং তা অনুসরণ করলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছব। মানব জীবনে সামান্যতম বিদ্যা লাভকেও সার্থক করতে হলে গুরুর সন্নিধানে যাওয়া আবশ্যক। মুন্ডকোপনিষদে বলা হয়েছে, তদ বিজ্ঞানার্থং স গুরুম এব অভিগচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠা। তথ্যসূত্র মুন্ডকোপনিষদ 1:2-12। অর্থাৎ সেই নিত্য বস্তু বা পরম ব্রহ্মকে জানবার জন্য তিনি সমিত কাষ্ঠ হাতে নিয়ে বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছেই যাবেন।
তত্ত্বদর্শী, জ্ঞানী, বেদজ্ঞ গুরুর শিষ্যের প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবায় প্রসন্ন হয়ে তাকে শ্রেষ্ঠ বিদ্যার শিক্ষা প্রদান করে। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিশ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শী। তত্ত্বসূত্র, শ্রীমদ্ভাগবত গীতা, দ্বিতীয় অধ্যায়, শ্লোক নং 34। অর্থাৎ উত্তম রূপ সাষ্টাঙ্গ প্রণাম ও সেবা এবং অকপট ভাবে কৃত প্রশ্ন দ্বারা সেই জ্ঞানকে জানো, তাই তত্ত্বদর্শী জ্ঞানীজন তোমাকেই সেই জ্ঞানের উপদেশ দেবে। পরম শান্তি লাভের এইটি একমাত্র পন্থা। জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। তত্ত্বসূত্র, শ্রীমদ্ভাগবত গীতা, 4th অধ্যায়, 39 নম্বর শ্লোক। অর্থাৎ জ্ঞান লাভ হলে অচিরে পরম শান্তি প্রাপ্ত হয়। গুরু বচনে বিশ্বাস ও গুরু কৃপা অর্জনে প্রয়োজন অসীম ভক্তি। এই কথার সমর্থনে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরৌ তস্য এতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মান। তত্ত্বসূত্র, শ্বেতাশ্বতর উপনিষদ 6:23। অর্থাৎ যার পরমেশ্বরে অচলা ভক্তি আছে এবং পরমেশ্বরের প্রতি যেরূপ ভক্তি, শ্রী গুরুদেবের উপরেও সেই রূপ অচলা ভক্তি আছে, সেই মহাত্মার নিকটেই উপনিষদ কথিত এই সকল বিষয় বা ব্রহ্মজ্ঞান প্রতিভাত হয়। পরমেশ্বর ও গুরু অভিন্ন। পরমেশ্বরই গুরু, আবার গুরুই পরমেশ্বর। তিনি পরম দেবতা। তাই শ্রী গুরু গীতায় বলা হয়েছে, গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তত্ত্বসূত্র, শ্রী শ্রী গুরু গীতা, শ্লোক নং 37। অর্থাৎ গুরুই ব্রহ্ম, গুরুই বিষ্ণু, গুরুই পরমেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। গুরু বলতে কি বোঝায়, কিংবা গুরু শব্দের প্রকৃত সংজ্ঞা কি, এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী গুরু গীতায় বলা হয়েছে, গুকরশ্চ অন্ধকার সৎ রুকার তন্নিরোধক। অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্য অভিধীয়তে। শ্রী শ্রী গুরু গীতা, শ্লোক নম্বর 6। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দ তার নিরোধক। অন্ধকার নিরোধ করেন বলেই তিনি গুরু শব্দ কথিত হন। বিষয়টিকে সহজভাবে বলা যায়, যিনি জীবের অজ্ঞান রূপ অন্ধকার অপনয়নে সমর্থ, তিনিই গুরু। জীবের জন্ম জন্মার্জিত অজ্ঞান বা অবিদ্যা নাশ করতে পারেন গুরু। তিনি একমাত্র পারেন শিষ্যকে পরম শ্রেয় দান করতে। যিনি স্বয়ং তত্ত্বজ্ঞ বা ব্রহ্মজ্ঞ, তিনি ঐশী শক্তির মূর্ত প্রকাশ এবং সতত শিষ্য হইতে নিয়োজিত। তেজ বা আলোক যেমন সত্য অন্ধকার নাশ করে, জ্ঞানব্রহ্ম শ্রী গুরু তেমনি প্রজ্ঞার আলোকবর্তিকা জ্বালিয়ে নিঃসন্দেহ রূপে শিষ্যের অজ্ঞান অন্ধকার বা অবিদ্যার তমিস্রা নিমেষে বিনাশ করেন। তাই গুরু শব্দের শব্দার্থময় ব্যুৎপত্তিগত বর্ণনায় বলা হয়েছে, গকারশ্চ অন্ধকার সাত রুকার তেজ উচ্চতে অজ্ঞান নাশকং ব্রহ্ম গুরু রেব ন সংশয়। তত্ত্বসূত্র, শ্রী শ্রী গুরু গীতা, শ্লোক নং 28। অর্থাৎ গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ তেজ। অতএব
গু এবং রু শব্দের মিলিত অর্থ অনুসারে গুরুই অজ্ঞাননাশক ব্রহ্ম, এতে কোনো সন্দেহ নেই। গুরু শব্দের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আদিকবি মহর্ষি বাল্মীকির অভিমত ছিল এইরূপ: স্বর্গ ধনং বা ধান্যং বা বিদ্যাপুত্রা সুখানি চ গুরুবৃত্তি অনুরোধেন ন কিঞ্চিৎ অপি দুর্লভ। তথ্যসূত্র শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ, দ্বিতীয় অধ্যায়, সর্গ সংখ্যা 30, শ্লোক নং 36। যে গুরু বা শিক্ষকের সেবা করে সে জ্ঞান, সমৃদ্ধি, সুখ, পুত্র এবং স্বর্গ অর্জন অনায়াসে করে। গুরু সেবার মহত্ব প্রতিপাদন করে শ্রী শ্রী গুরু গীতাতে বলা হয়েছে, গুরু বক্ত্রে স্থিতা বিদ্যা গুরু ভক্তা অনুলভ্যতে। তথ্যসূত্র শ্রী শ্রী গুরু গীতা, শ্লোক নং 25, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, গুরুর মুখে অবস্থিত বিদ্যা গুরু ভক্তির দ্বারাই লাভ হয়ে থাকে। গুরু শব্দটি আচার্য অর্থেও ব্যবহার হয়। গুরু অর্থে আং পূর্বক চর ধাতুর উত্তর নত প্রত্যয় যোগে আচার্য শব্দটি নিষ্পন্ন। আচার্য শব্দের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে মনুসংহিতাকার আচার্য মনু বলেছেন, উপনয় তু ইয়া শিষ্যং বেদম অধ্যাপয়েদ্বীজ সকল্পং রহস্যং চ তম আচার্যং প্রচক্ষত। তথ্যসূত্র মনুসংহিতা, দ্বিতীয় অধ্যায়, শ্লোক নং 140। যে ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন করিয়ে তাকে কল্প ও রহস্য সহ সমস্ত বেদ শাখা অধ্যয়ন করান তাকে পূর্বতন মুনিরা আচার্য বলে। এখানে উল্লেখ্য, কল্প হলো যজ্ঞবিদ্যা এবং রহস্য হলো উপনিষদ। গুরু শব্দের পর্যায়বাচী শব্দ শিক্ষক। ইংরেজি ভাষায় তিনি টিচার নামে অভিহিত। শিক্ষার বিভিন্ন উপাদানের মধ্যে টিচার বা শিক্ষক বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষার যুগেও শিক্ষকের গুরুত্ব বিন্দুমাত্র হ্রাস পায়নি। ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যা ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত, তার প্রতিবেদনে টিচার স্ট্যাটাস বা শিক্ষকের মর্যাদা শীর্ষক বিশেষ অধ্যায়ে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে তারা বলেছেন, of all the different factors which influence the quality of education and its contribution to national development, the quality, competence, and character of teachers are undoubtedly the most significant. উক্ত বক্তব্যের বাংলা অর্থ করলে দাঁড়ায়, শিক্ষার যে সকল উপাদান শিক্ষার গুণগত মান নির্ধারণ করে এবং জাতীয় বিকাশে তার অবদান কি হবে তা নির্ধারণ করে, সেগুলির মধ্যে শিক্ষকের গুণাবলী, যোগ্যতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য সর্বাপেক্ষা বেশি তাৎপর্যপূর্ণ। শ্রেণীকক্ষে ভাবগম্ভীর ও নীরস বিষয়বস্তুকে সরস করার জন্য শিক্ষকের রসজ্ঞান থাকা খুবই আবশ্যিক। শিক্ষকের রসজ্ঞান ছাড়া বিষয়বস্তু এবং শিখন প্রচেষ্টা শিক্ষার্থীর কাছে নীরস হয়ে পড়ে এবং তারা অমনোযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীর মানসিক বিকাশ সাধনে সহায়তা করতে হলে শিক্ষককে মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে সকল রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, প্রাক্ষবিক প্রতিক্রিয়াগুলির নিয়ন্ত্রিত প্রকাশ, ব্যক্তিগত দ্রষ্টুটির সঠিক মূল্যায়ন ইত্যাদি বৈশিষ্ট্যগুলি শিক্ষকের মধ্যে থাকা খুবই প্রয়োজন। শিক্ষক জ্ঞান পিপাসু হবে। জ্ঞানার্জনের পিপাসা উত্তম শিক্ষকের একটি অত্যন্ত প্রয়োজনীয় গুণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞানের ভাণ্ডার অসীম। সেই জ্ঞান ব্যক্তির পক্ষে জীবনকালের মধ্যে অর্জন করা খুব সহজ কাজ নয়। বিশিষ্ট শিক্ষাবিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথাগত ডিগ্রি অর্জন করলেই জ্ঞান ভাণ্ডারের গভীরতম স্থানে পৌঁছানো যায় না। জ্ঞান অন্বেষণ জীবনব্যাপী চলবে, তবেই প্রকৃতপক্ষে শিক্ষিত হওয়া সম্ভব হবে। শিক্ষককেও জ্ঞান ও তপস্বী হতে হবে। তিনি সমগ্র জীবনব্যাপী জ্ঞান আরোহণে নিজেকে নিয়োজিত করবেন, তবেই তিনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগ্রত করতে সমর্থ হবেন। শিক্ষাব্রতী রবি ঠাকুর ক্রিয়েটিভ ইউনিটিতে মন্তব্য করেছেন, এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ which we are apt to forget is that a teacher can never truly teach unless he is still learning himself. A lamp can never light another lamp unless it continues to burn its own flame. সুতরাং শিক্ষকের মধ্যে যদি জ্ঞান আরোহণের আকাঙ্ক্ষা প্রবলভাবে জ্বলতে না থাকে, তাহলে তিনি কখনোই শিক্ষার্থীর জ্ঞান আরোহণে উৎসাহিত করতে পারবেন না। শিষ্য শব্দের উৎপত্তির মধ্যেই এর অর্থ পরিস্ফুটিত হয়। সাজ ধাতুর উত্তর ক প্রত্যয় যোগে শিষ্য শব্দটি নিষ্পন্ন হয়। শাসিতুম যোগ্য শিষ্য, শ্বাস যোগ্য সমান সমান শিষ্য। যে শাসনের যোগ্য বা যার উপর শাসন করা যায় সেই শিষ্য পদবাচ্য হয়। বস্তুত শিষ্য যেমন বিনয়ী ও ছল চাতুরীহীন হবে, তেমনি বিবিধ প্রকার জিজ্ঞাসামূলক প্রশ্ন ও তার সমাধানে কৌতূহলী হবে। শিষ্যের অত্যন্ত বিনয়ী ভাব সম্পন্ন হওয়ার শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। সেখানে বলা হয়েছে, উত্তম রূপ ষষ্ঠাঙ্গ প্রণাম এবং সেবা ও অকপট ভাবে কৃত প্রশ্ন দ্বারা সেই প্রশ্নকে জানো। সেই তত্ত্বদর্শী জ্ঞানীজন তোমাকেই সেই জ্ঞানের উপদেশ দেবে। ছাত্র জীবনে বা শিক্ষাকালীন পরিসরে তাদের কিছু দায় দায়িত্ব ও কর্তব্যবোধের কথা গুরু গীতায় উল্লেখিত হয়েছে। স্ত্রী গুরুর কাছে কখনো অসত্য বচন বলা উচিত নয় এবং প্রাজ্ঞ শিষ্যের কোনরূপ অহংকার করা উচিত নয়। গুরুর নিকট মিথ্যা ভাষণ ও অহংকার প্রদর্শন উভয়ই শিষ্যরা পরিত্যাগ করবে। সুতরাং গুরুর কাছে সত্যবাদী ও নিরভিমানী হওয়া শিষ্যের কর্তব্য। গুরুর কাছে মিথ্যা ভাষণ ও অহংকার করা যেমন অনুচিত, তেমনি দুর্বিনীতের মতো বিতণ্ডা করা ও বিদেহ নয়। সকল সময়েই গুরুর কাছে বিনীত বাক্য বলতে হয় এবং নম্র ব্যবহার করতে হয়। গুরু শিষ্য উভয়েরই বৈশিষ্ট্য প্রদর্শিত হয়েছে কঠোপনিষদে। সেখানে বলা হয়েছে, আত্মাতত্ত্বের বিষয়ে উপদেষ্টা আচার্য অতি দুর্লভ এবং নিপুণ ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে। কারণ ব্রহ্মজ্ঞ আচার্য কর্তৃক উপদিষ্ট হলে বিরল ব্যক্তি আত্মতত্ত্ব অবগত হয়। শিক্ষা ও জ্ঞান অর্জনের নিমিত্ত গুরুর কাছে আশ্রয় ও পূজনীয় গুরুর স্নেহভাজন হওয়া ভারতীয় শিক্ষা পরম্পরার সুমহান ঐতিহ্য।
এরূপ একটি শোভন নিদর্শন শ্রীমদ্ ভগবদ গীতায় পরিলক্ষিত হয়। সেখানে দেখা যায় ধনুর বিশারদ অর্জুন বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যা শ্রীকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে বলেছে, কাতরতা রূপ দোষে উপহত স্বভাব এবং ধর্ম বিষয়ে মোহিত চিত্ত আমি তোমাকে প্রশ্ন করছি, যা আমার পক্ষে নিশ্চিত শ্রেয়কর হবে তা আমাকে বলো, কেননা আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকে শিক্ষা দাও। কোষ গ্রন্থে বলা ভালো, অমরকোষ নামে পরিচিত এই গ্রন্থে ছাত্র, অন্তেবাসী ও শিষ্য এই শব্দগুলিকে ছাত্রবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিষ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ শাসন আর্হ বা উপদেষ্টব্য। প্রাচীনকালে শিষ্য বলতে বেদ বিদ্যার্থী বা বেদ পাঠার্থী ছাত্র এবং অন্তেবাসী শিল্প শিক্ষার্থীকে বোঝাতো, কিন্তু বর্তমানে সকল প্রকার শিক্ষার্থী বা জ্ঞান লাভার্থীকে শিষ্য বা ছাত্র বলা হয়। সুতরাং ছাত্র, শিষ্য, শিক্ষার্থী, জ্ঞানার্থী, অধ্যেতা, অধ্যয়নকারী, পাঠার্থী, শিক্ষানবিশ ইত্যাদি শব্দগুলি সাধারণভাবে সমার্থক নির্দেশক। আঙ্গল ভাষায় একে স্টুডেন্ট বলা হয়। শিষ্যের সামাজিক আচার ও ব্যবহার সম্পর্কে গুরু ছিলেন বেশ যত্নবান। শিষ্যের দৈনন্দিন ব্যবহার ও আচরণ প্রস্ফুটিত হয় যেন বিনয় ও শ্রদ্ধাভাবে। তাই উপনিষদ সাহিত্যে গুরু শিষ্যের উদ্দেশ্যে উপদেশ দিয়েছেন, যে সকল ব্রাহ্মণ তোমাদের থেকে শ্রেষ্ঠতর, তুমি তাদেরকে আসনাদি দিয়ে তাদের শ্রম দূর করবে। আসনাদি প্রদানের বিষয়টি অবশ্যই শ্রদ্ধা সহকারে হওয়া চাই, তাতে যেন বিন্দু মাত্র বিরক্তি ভাব ও অনিচ্ছা প্রকাশ না পায়। তাই শিষ্যকে গুরুর নির্দেশ বিনম্রভাবে দান করতে হবে, মিত্র ব্যবহার সহকারে দান করবে। বৈদিক ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিষ্য ব্রহ্মচারী নামে অভিহিত হতো। তাদের জন্য নির্দিষ্ট ছিল ব্রহ্মচর্য ব্রত পালন। ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশের পূর্বে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই ত্রিবর্ণের জন্য উপনয়ন একটি অবশ্য পালনীয় কর্তব্য বলে বিবেচিত হতো। মেয়েদেরও উপনয়ন সংস্কার হতো। উপনয়ন হলো একটি সংস্কার। উপনয়নের অর্থ হচ্ছে সমীপে নিয়ে যাওয়া, অর্থাৎ গুরুর কাছে নিয়ে যাওয়া। উপনয়নের পর নবীন ব্রহ্মচারী নতুন জন্ম লাভ করত, এজন্য তাকে বলা হতো দ্বিজ। গুরুগৃহে যাবার পরই শিক্ষা দেওয়া হতো না। গুরু শিক্ষার্থীকে নানাভাবে পরীক্ষা করতেন। উপযুক্ত বলে বিবেচিত হলে তাকে শিক্ষা দিতেন গুরু। গুরুগৃহে বাসকালে চিন্তায়, বাক্যে ও কর্মে ব্রহ্মচারীকে সংযত জীবনযাপন করতে হতো। ব্রহ্মচারী শিক্ষার্থী কখনো বোনা কাপড় পরবে না। সে তাঁত বস্ত্র পরে তার ক্ষাত্র তেজ বৃদ্ধি হয়, ব্রহ্ম তেজ নয়। এই বলে সে তাঁত বস্ত্র পরিহার করবে। তথ্যসূত্র অথর্ববেদ সংহিতা। ব্রহ্মচারী ব্রত পালনকারী বিদ্যার্থী গুরু অপেক্ষাকৃত নিচু স্থানে বসবে, নিচে ভূমিতে শয়ন করবে, সে নম্রভাবে চলাফেরা করবে। বৈদিক সমাজে শিষ্যগণ এইভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করত। তথ্যসূত্র অথর্ববেদ সংহিতা।
বৈদিক যুগে গুরু ও শিষ্যের অবস্থান সুমধুর ছিল। বেদের মন্ত্রগুলি স্বরভেদে সঠিক ও নির্ভুল উচ্চারণ অক্ষুণ্ণ রাখার জন্য বৈদিক ঋষিরা অনেক প্রকারের চেষ্টা করেছিলেন। তারা অনুভব করেছিলেন শুদ্ধ উচ্চারণ ছাড়া মন্ত্রগুলির সঠিক অর্থ বুঝতে কেউ সমর্থ হবে না। তাই প্রাচীনকাল থেকে গুরুর মুখ হতে উচ্চারিত মন্ত্রগুলি শ্রবণ করে তা স্মরণ করে রাখার মৌখিক পরম্পরার প্রচলন করেছিলেন। এই প্রচলন আজও স্বল্প মাত্রায় হলেও ভারতবর্ষে বিদ্যমান। আচার্য কর্তৃক মন্ত্র উচ্চারণের এই প্রক্রিয়াকে বেদ অধ্যয়ন অধ্যাপনা বিধি বলা হয়। ঈশোপনিষদে বলা হয়েছে বিদ্যয়া অমৃতম উষ্ণতে, তথ্যসূত্র ঈশোপনিষদ শ্লোক নাম্বার 11। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র ছিল গুরুগৃহ। কোলাহল বর্জিত নির্জন অরণ্যের শান্ত ও উন্মুক্ত পরিবেশে শিষ্য গুরুর অন্তেবাসী হয়ে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের জন্য শিষ্যকে অবশ্যই ব্রহ্মচর্য নিয়ম পালন করতে হতো। চতুরাশ্রম ব্যবস্থার অন্তর্গত বিদ্যা অর্জন কালকে ব্রহ্মচর্য আশ্রম বলে চিহ্নিত করা হয়েছে। ব্রহ্মবিদ্যা লাভের জন্য আচার্যের মহত্বের কথা ছান্দোক্য উপনিষদে স্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে আচার্যস্তু তে গতির বক্তা, তথ্যসূত্র ছান্দোক্য উপনিষদ, অর্থাৎ আচার্যই শেষ গতি। সংহিতাগুলির পাঠে অক্ষর বর্ণ স্বর মাত্রা বল ইত্যাদির বিন্দুমাত্র ভুল যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি ছিল আচার্যদের। এই জন্য বৈদিক পঠন পাঠনে 3 প্রকার প্রকৃতি পাঠ ও 8টি বিকৃতি পাঠের প্রচলন করেছিলেন। প্রকৃত পাঠ গুলি হলো প্রথমত সংহিতা পাঠ, দ্বিতীয়ত পদপাঠ এবং তৃতীয়ত ব্রহ্মপাঠ। আর বিকৃতি পাঠগুলি হলো প্রথমত জটাপাঠ, দ্বিতীয়ত মালাপাঠ, তৃতীয়ত শিখাপাঠ, চতুর্থত রেখাপাঠ, পঞ্চমত ধ্বজপাঠ, ষষ্ঠত দণ্ডপাঠ, সপ্তমত রথপাঠ এবং অষ্টমত ঘনপাঠ। গুরু শিষ্যকে বেদের জ্ঞান শ্রুতি পরম্পরার মাধ্যমে প্রদান করতে, সে কারণে বেদকে শ্রুতি বলা হতো। গুরু শিষ্যকে বেদ মন্ত্রগুলি পরম্পরাগত পদ্ধতিতে পড়াতে এবং শিষ্য সেইগুলি শ্রবণ করে স্মরণ করত। শিষ্যের স্মরণকালে স্বর ও উচ্চারণের যাতে কিঞ্চিত অংশেরও ত্রুটি না ঘটে সেদিকে বিশেষ সতর্ক থাকতেন আচার্যরা। অথর্ববেদ সংহিতায় কেন সূক্তে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জনের নির্দেশ আছে। এই সূক্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঋষিরা কেন উপনিষদ রচনা করেন। কঠোপনিষদে বর্ণিত যম নচিকেতার সংবাদ প্রশ্নোত্তর রীতিতে বর্ধিত হয়েছে। যজুর্বেদ সংহিতায় আছে যজ্ঞেন কল্পতা, তথ্যসূত্র যজুর্বেদ 18:29, অর্থাৎ যজ্ঞ দ্বারা 4 বেদের জ্ঞান লাভের কথা বলা হয়েছে। এখানে যজ্ঞ শব্দের আবাসক গুরু সেবা, গুরু সঙ্গতি ও গুরু শ্রদ্ধাপূর্বক সেবা। প্রাচীন ভারতীয় সমাজ বৈদিক যুগ হতেই শিক্ষার গুরুত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ রাষ্ট্রীয় সংস্কৃতির সংরক্ষণ, বহন ও উত্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে স্বীকার করা হয়েছে। অথর্ববেদ সংহিতাতেও ব্রহ্মচর্যের মহিমা সুব্যক্ত হয়েছে। প্রাচীন মুনি ঋষিরা সমগ্র জীবনকালকে 4টে আশ্রমে বিন্যস্ত করেছে। এই চতুর্থ আশ্রমের প্রথম পর্বেই ছিল ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য আশ্রম বিদ্যা অর্জনের জন্যই ব্যবস্থিত ছিল।
তৎকালীন যুগের মানুষেরা মনে করত পুত্রের জন্ম দিয়ে পিতৃঋণ শোধ করতে হয়। তারা আরো মনে করতেন এর ফলে ঋষি ঋণ থেকেও মুক্তি পাওয়া যায়। শিক্ষার গুরুত্ব প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্নাতককে প্রাচীন সময় থেকেই রাজা অপেক্ষা বেশি সম্মান দেওয়া হতো। তেষাং তেষাং তু সমবেতনাং মান্য স্নাতক পার্থিবৌ রাজ স্নাতকয়শ্চৈব স্নাতক নিপমান ভাগ। তথ্যসূত্র মনুসংহিতার 2য় অধ্যায় 139 নম্বর শ্লোক। অর্থাৎ সকল ব্যক্তি একত্র সমবেত হলে তাদের মধ্যে স্নাতক এবং রাজাকে মান্য করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে। আবার রাজা ও স্নাতকের মধ্যে স্নাতকই বেশি সম্মানের যোগ্য। শিক্ষা অর্জনের প্রাচীনতম কেন্দ্রবিন্দু ছিল মুনি ঋষিদের আশ্রম কিংবা গুরুগৃহ। তৎকালীন যুগের শিক্ষার্থীদের জীবনে ব্রহ্মচর্য ও তপস্যার মহত্ব ছিল। ব্রহ্মচর্য পালনের জন্য তারা গ্রাম বা নগর থেকে দূরে অরণ্যের অভ্যন্তরে বসবাসী উচিত বলে মনে করত। ছান্দোগ্য উপনিষদে অরণ্যে বসবাসী ব্রহ্মচর্যের সমার্থক শব্দ হিসাবে অরণ্যায়ন ইতি ব্রহ্ম ছান্দোগ্য উপনিষদ 8:5-3। অর্থাৎ যাকে অরণ্যায়ন বলে তাও ব্রহ্মচর্য। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। বেদ চতুষ্টয়ের বিভিন্ন শাখার উল্লেখ সেইটাই নির্দেশ করে। মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্য গ্রন্থে ঋগ্বেদের মোট 21 শাখা, 21 বাহু ঋচ্যম। অন্যদিকে চরণবুহ গ্রন্থ অনুসারে ঋগ্বেদের 5টি শাখার নাম জানা যায়: শাকল শাখা, বাস্কল শাখা, আশ্বালয়ন শাখা, সাংখ্যায়ন শাখা এবং মান্ডুকায়ন শাখা। এই শাখাগুলি নিশ্চয়ই একদিনে গড়ে ওঠেনি, গড়ে উঠতে সময় লেগেছিল বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। এই শাখা প্রভেদগুলি স্পষ্টতই শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের অবস্থানের সূচক। আবার ঋগ্বেদ সংহিতার বিভাগ প্রসঙ্গে 2টি ক্রম আমরা লক্ষ্য করি। প্রথমটি হলো অষ্টক্রম এবং দ্বিতীয়টি হলো মণ্ডল ক্রম। অষ্টকের ক্রমটি হলো অষ্টক, অধ্যায়, বর্গ এবং মন্ত্র। ঋগ্বেদে 8টি অষ্টক, 64টি অধ্যায়, 2024টি বর্গ এবং 10,552টি মন্ত্র আছে। মণ্ডল ক্রমটি হলো মণ্ডল, অনুবাদ, সূক্ত এবং মন্ত্র। ঋগ্বেদের মণ্ডল ক্রমে 10টি মণ্ডল, 85টি অনুবাদ, 1028টি সূক্ত, এর মধ্যে বালখিল্য সূক্তগুলি অন্তর্ভুক্ত, এবং মন্ত্র 10,580টি। প্রথম অষ্টক্রমটি বেদ অধ্যয়নের উপযোগী এবং দ্বিতীয় মণ্ডলাদি ক্রমটি বৈদিক যজ্ঞানুষ্ঠানের উপযোগী। সুতরাং এ থেকে বলা যায় যে অষ্টক্রমটি ছিল সেটি বেদের পঠন পাঠনের জন্যই নির্দিষ্ট ছিল। তৈত্তরীয় আরণ্যকে বলা হয়েছে সা অধ্যায় অধ্যেতব্য। তথ্যসূত্র তৈত্তরীয় আরণ্য 16।
অর্থাৎ নিঃশাখার বেদ অধ্যয়ন করবে। এই বেদ অধ্যয়ন প্রক্রিয়াটি বৈদিক শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের বিদ্যমানতা সুস্পষ্ট হতো। বৈদিক যুগে আচার্যগণ শিষ্যদের জীবন সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে যথেষ্ট যত্নবান ছিলেন। আচার্যরা শিক্ষা প্রদানের মাধ্যমে শিষ্যদের জিতেন্দ্রীয় ও চরিত্রবান করে তুলতেন এবং একই সঙ্গে সদ্গুণগুলির পুষ্টিতা সাধন করতেন। এ বিষয়ে অথর্ববেদের উক্তি আচার্য ব্রহ্মচারিণম ইচ্ছতি, তথ্যসূত্র অথর্ববেদ 11:5-17। রামায়ণের সময়েও শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের অবস্থা বৈদিক কালের পরবর্তী সময়ে তথা আদিকাব্যের যুগে শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের অনেক পরিচয় পাওয়া যায়। রামায়ণের যুগে মহর্ষি বাল্মীকির আশ্রম যেন শিক্ষাশ্রমে পরিণত হয়েছিল। সেই আশ্রমে কিছু শিষ্য বাস করত। তাদের মধ্যে বিখ্যাত শিষ্যদ্বয় ছিল লব ও কুশ। শ্রী রামচন্দ্রের আশ্রমবাসী দুই পুত্র সন্তানকে মহর্ষি বাল্মীকি বেদ পড়ানোর পাশাপাশি সঙ্গীত কলা ও অভিনয় বিদ্যায় পারদর্শী করেছিলেন। বীণার সুমধুর লয়ের সঙ্গে রামায়ণ কাব্যের কণ্ঠস্থতা করিয়ে অপূর্ব গীতিবিদ্যার শিক্ষা বাল্মীকি মুনি নিপুণভাবে প্রদান করেছিলেন। শ্রীরাম ভক্ত শ্রী হনুমান সূর্যদেবের কাছ থেকে ব্যাকরণ শিক্ষা লাভ করেছিলেন। সুতরাং নব্য ব্যাকরণের প্রজ্ঞাতা ছিলেন বানর শ্রেষ্ঠ হনুমান। শিষ্যদের শাস্ত্রীয় ও ব্যবহারিক জ্ঞান লাভের জন্য শিক্ষণীয় ভ্রমণের উল্লেখ পাওয়া যায় রামায়ণে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানে মহর্ষি বাল্মীকি সশিষ্য উপস্থিত ছিলেন। ভ্রমণরত শিষ্যরা প্রবৃত্তি নামে পরিচিত ছিলেন। রামায়ণের কালে রাজপুত্রদেরও গুরুগৃহে শিক্ষা লাভের জন্য পাঠানো হতো। যেমন রামচন্দ্র সহ 4 ভাইকে দশরথ কুলগুরু বশিষ্ঠের কাছে শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিলেন। সেখানে শৈশবকালে ছাত্ররা গুরুগৃহে থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করত, কায়িক পরিশ্রম করত, আশ্রমের বিভিন্ন কাজ করত, সাধারণ অন্যান্য বিদ্যার্থীর সঙ্গে একসঙ্গে থাকা, খাওয়া, খেলা ইত্যাদির মাধ্যমে তাদের মনের বিস্তার ঘটাত এবং সুখ ত্যাগের মধ্য দিয়ে জীবনকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি করতে পারত। মহাভারতের কালেও গুরু শিষ্যের অবস্থান চোখে পড়ার মতো। মহাভারত নামক মহাকাব্যের আদি পর্বে আরণী আখ্যানে গুরুর আদেশে মাঠে ভেঙে যাওয়া বাঁধে শুয়ে পড়ে জল আটকানোর কাহিনীতে গুরু ভক্তির একান্ত নিষ্ঠা দেখা যায়। উপমন্যু কথা আখ্যানে আছে গুরু ভক্তির নিষ্ঠায় কিচ্ছ সাধনের আদর্শ। বেদ নামক তৃতীয় শিষ্য গুরুর আদেশে দীর্ঘদিন গুরুগৃহে থেকে গুরু সেবার প্রেরণায় ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম দেহের কোনো কষ্টই তাকে টলাতে পারেনি। গুরু ভক্তির অকৃত্রিম নিষ্ঠায় দৈন্য ও দাসত্বের মধ্যে সে খুঁজে পায় সেবার আনন্দ। ফলে গুরুর আশীর্বাদে বেদ, শ্রেয় ও বিদ্যার আলোকে জীবন সমৃদ্ধ করে তোলে। আয়োধ্যৌমের 3 শিষ্য গুরু সেবার দ্বারা আশীর্বাদ পেয়ে শ্রেয় ও বিদ্যা লাভ করে জীবনকে সার্থক করেছিলেন। কাব্যশাস্ত্রে গুরু শিষ্যের অবস্থান। কাব্যমীমাংসার 3য় অধ্যায়ে আচার্য রাজশেখর কাব্য পুরুষের উৎপত্তির কথা বর্ণনা করেছেন।
তার মতে ভগবান শিব কাব্যশাস্ত্রের প্রথম উপদেশ ব্রহ্মাদি শিষ্যদের দিয়েছিলেন। ব্রহ্মা আবার সেই উপদেশ নিজের মানস পুত্রদের দিয়েছিলেন। এর মধ্যে সরস্বতীর পুত্র কাব্যপুরুষও ছিল। তত্ত্বসূত্র, কাব্যমীমাংসা। কাব্যশাস্ত্রে শিক্ষা ব্যবস্থার তিনটি প্রধান অঙ্গের কথা স্বীকার করা হয়েছে। প্রথমটি শিষ্য, দ্বিতীয়টি গুরু এবং তৃতীয়টি শিক্ষণ সংস্থা। কাব্যমীমাংসার প্রথম অধিকরণে চতুর্থ অধ্যায়ে রাজশেখর শিষ্যের দুটি ভাগের কথা বলেছেন। একটি হলো বুদ্ধিমান, অপরটি হলো আচার্য বুদ্ধি শিষ্য। দ্বিবিধং শিষ্যম আচক্ষতে যদ উত বুদ্ধিমান আহার্য বুদ্ধিশ্চ। তত্ত্বসূত্র, কাব্যমীমাংসা। এই দুই প্রকার শিষ্যের মধ্যে যার বুদ্ধি শাস্ত্র ও সূক্ষ্ম তত্ত্বে স্বাভাবিকভাবে শাস্ত্রের অনুগমন করে ও গ্রহণ করে তাকে বুদ্ধিমান শিষ্য বলা হয়। অন্যদিকে যার বুদ্ধি শাস্ত্র এবং গুরু উপদেশ দ্বারা সংস্কৃত ও পরিষ্কৃত হওয়ার পর তত্ত্বজ্ঞান লাভের অধিকারী হয় তাকে আচার্য বুদ্ধি শিষ্য বলে। বুদ্ধিমান শ্রেণীর শিষ্যরা গুরুর উপদেশ শুনতে চায়, শোনে, বোঝে, হৃদয়ে ধারণ করে, মনন করে, তার উপর নতুন আশঙ্কা করে, তার সমাধান করে শেষে সেই তত্ত্বের জ্ঞান লাভ করে। অন্যদিকে আচার্য বুদ্ধি শ্রেণীর শিষ্যদের মধ্যেও এই গুণগুলি থাকে, তবে পদে পদে পথ প্রদর্শক বা শিক্ষকের সহায়তা প্রয়োজন হয়। প্রত্যেক যুগেই গুরু সেবার উপর জোর দেওয়া হয়েছে। আচার্য রাজশেখর গুরু সেবার মহত্ব প্রতিপাদন করতে গিয়ে বলেছেন, বুদ্ধি বিকাশ সাধনের জন্য গুরু সেবা কামধেনু সেবার সমান। রাজশেখরের ভাষায় শাহী বুদ্ধির বিকাশ কামধেনু। তত্ত্বসূত্র, কাব্যমীমাংসা। নাট্য গ্রন্থে গুরু ও শিষ্য। ব্রহ্মাকৃত নাট্যতত্ত্বকে ভিত্তি করে আচার্য ভরতমুনি বৃহৎ নাট্যশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে ৩৪টি অধ্যায় ও ৬,০০০টি শ্লোক আছে। ভরতমুনি নিজের ১০০ শিষ্য ও অপ্সরাদের নাট্যকলার শিক্ষা দিয়েছিলেন। দর্শন শাস্ত্রে গুরু ও শিষ্য। দর্শন সাহিত্যের ইতিহাসে দর্শন শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্য ক্রমের পরিচয় পাওয়া যায়। সাংখ্য দর্শনের প্রথম আচার্য ও প্রবক্তা হলেন মহর্ষি কপিল। তিনি আসুরিকে শিষ্য করে সাংখ্য দর্শনের শিক্ষা দিয়েছিলেন। তাই আসুরি কপিল দেবের সাক্ষাৎ শিষ্য। আসুরির বেশ কয়েকজন শিষ্য ছিলেন, তাদের মধ্যে পঞ্চশীক অন্যতম। এই পঞ্চশীকই ষষ্ঠীতন্ত্র গ্রন্থের রচয়িতা। তথ্যসূত্র, সাংখ্যকারিকা, শ্লোক নং ৭০-৭১। যে তন্ত্র বা গ্রন্থে ৬০ প্রকার বিষয়ের বর্ণনা রয়েছে তা দর্শনগত ব্যাপার। এই দর্শন সাংখ্য দর্শনের অনুযায়ী। যোগশাস্ত্রের ব্যাসভাষ্য পঞ্চশীক ও বার্ষায়নের উল্লেখ রয়েছে, যেখানে এদের উক্তির প্রাধান্যও দেখা যায়। অন্যদিকে ঈশ্বর কৃষ্ণ পার্শ্বগণের শিষ্য। গৌড়পাদ ভাষ্যের ভূমিকা থেকে জানা যায় বিন্দবাসাচার্য হল ঈশ্বর কৃষ্ণের প্রকৃত নাম। পার্শ্বগণের শিষ্য বিন্দবাসাচার্য হিরণ্য সপ্ততী নামে একটি গ্রন্থ লিখেছিলেন। সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রেও গুরু শিষ্যের অবস্থান চোখে পড়ার মতো। সংস্কৃত ব্যাকরণের বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী, এর রচয়িতা সূত্রকার পাণিনি। কথা শহীদ সাগরের মতে পাণিনির গুরু ছিলেন বর্ষ বা উপবর্ষ। পাণিনির শিষ্যের নাম কৌৎস। বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের প্রণেতা মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ভট্টজি দীক্ষিত। তার শিষ্য ছিলেন নাগেশাচার্য বা নাগজি ভট্ট। গ্রিসের বিখ্যাত মানুষদের গুরু শিষ্য ক্রম।
শুধু ভারতবর্ষ নয়, শিক্ষায় গুরু ও শিষ্যের অবস্থান গ্রীষ্মেও দেখা যায়। সক্রেটিস ছিলেন বিশ্ববন্দিত গ্রিক দার্শনিক। তিনি বলেন, অন্ধবিশ্বাসের বদলে যুক্তির কষ্টি পাথরে সবকিছু যাচাই করে নিতে। তার শিষ্য ছিলেন প্লেটো। প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল। তার বিখ্যাত গ্রন্থটি হল পলিটিক্স। সমকালীন গ্রীসের রাজনীতি, সমাজ, দর্শন সম্বন্ধীয় এটি একটি আকর গ্রন্থ। অ্যারিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার। শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের অবস্থান সর্বকালীন। স্থান ও কালভেদে শিক্ষণীয় পাঠ্যক্রম পরিবর্তিত হলেও গুরু ও শিষ্যের অবস্থান শিক্ষা ব্যবস্থায় অপরিবর্তিত। শিক্ষাবিদরা বলেন, শিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া, যার এক মেরুতে অবস্থান করে শিক্ষক বা আচার্য এবং অন্য মেরুতে থাকে ছাত্র বা শিক্ষার্থী। এক প্রান্তে অভিজ্ঞতালব্ধ ব্যক্তিবিশেষ ও অপর প্রান্তে অভিজ্ঞতাহীন শিশু। ভারতীয় বৈদিক সাহিত্যে শিক্ষার এই চিরন্তন রূপটি সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, যেখানে বলা হয়েছে, আচার্য পূর্বরূপম অন্তেবাসী উত্তর রূপম বিদ্যা সন্ধি প্রবচনম সন্ধানম ইতি বোধি বিদ্যম। তথ্যসূত্র তৈত্তরীয় উপনিষদ 1:3-3। অর্থাৎ আচার্য পূর্ববর্ণ স্বরূপ, শিষ্য পরবর্ণ স্বরূপ, বিদ্যা মধ্যস্থল স্বরূপ এবং বেদোচ্চারণ উভয়ের মিলন স্বরূপ। এই রূপে অধিবিদ্যা বা বিদ্যা বিষয়ক দর্শন বলা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার।